আচ্ছা, কখনো ভেবেছেন ইন্টারনেট দুনিয়ায় যেসব গল্প ভাইরাল হয় তার কতটুকু সত্যি আর কতটুকু শুধুই কল্পনা? আজকের এই আয়োজনে আমরা ঠিক এমনই একটা বিষয় নিয়ে কথা বলবো। তিব্বতের সেই রহস্যময় কৈলাস পর্বত। এর চারপাশে জালের মতো জড়িয়ে আছে অসংখ্য মিথ বা কল্পকাহিনী। আজ আমরা ভৌগোলিক সত্য আর এই ভাইরাল গল্পগুলোর মধ্যকার আসল পার্থক্যটা খুঁজে বের করব। চলুন শুরু করা যাক। প্রথমে যে চমকপ্রদ প্রশ্নটা মাথায় আসে, কৈলাস পর্বত কি সত্যি আস্ত একটা টাইম মেশিন? মানে শুনলে অবাক লাগলেও অনেকেই দাবি করেন যে ৬,৬৩৮ মিটার উঁচু এই অজেয় পর্বতের আশেপাশে নাকি সময়ের গতি পুরোপুরি বদলে যায়। তো এই চাঞ্চল্যকর দাবিগুলোর ভিত্তি আসলে কতটা মজবুত? আসুন একটু গভীরে গিয়ে দেখি। এই যে দ্রুত বয়স বেড়ে যাওয়া কিংবা খুব তাড়াতাড়ি চুল আর নখ বড় হয়ে যাওয়ার মতো অদ্ভুত সব দাবি, এগুলো কিন্তু সত্যি বেশ কৌতূহল জাগায়, তাই না? কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই গা ছমছমে গল্পগুলোর শুরু কিন্তু খুব বেশি দিন আগে হয়নি। ১৯৯৯ সালের একটা রাশিয়ান অভিযানের পর ডাক্তার আর্নেস্ট মুলদাশেভ নামের এক ব্যক্তি এই দাবিগুলো প্রথম সবার সামনে আনেন। আর ডাক্তার মুলদাশেবের সেই দাবিগুলো ছিল রীতিমতো তাক লাগানোর মতো। তিনি বলেছিলেন এই পর্বতটা নাকি ভেতর থেকে একেবারে ফাঁপা। আরও দাবি করেছিলেন এর ভেতরের গুহাগুলোতে প্রাচীন সভ্যতার মানুষজন নাকি আজও সমাধিতে মগ্ন আছেন। তার মতে এটি কোনো সাধারণ পাহাড় নয়, বরং উন্নত কোনো ভিনগ্রহী প্রাণীর তৈরি একটা পিরামিড, যা টাইম মেশিন হিসাবে কাজ করে। ইন্টারনেট দুনিয়ায় তো এমন গুজবও ছড়িয়ে পড়ে যে এখানে কয়েক ঘন্টা কাটালেই নাকি জীবনের ১৫ বছর বয়স কমে যায়। বুঝতেই পারছেন, মনে হচ্ছে যেন পর্বতটা পদার্থবিজ্ঞানের সব নিয়মকানুনকে বুড়ো আঙুল দেখাচ্ছে। তবে এই ধরনের সায়েন্স ফিকশন বা কল্পকাহিনীগুলোকে বৈজ্ঞানিকভাবে যাচাই করার আগে আমাদের একটা বিষয় খুব ভালোভাবে বুঝতে হবে, আর সেটা হলো এই পর্বতের সত্যিকারের এবং অত্যন্ত গভীর সাংস্কৃতিক তাৎপর্য। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার কি জানেন? বিশ্বের প্রধান ৪টি ধর্ম এই একটিমাত্র ভৌগোলিক স্থানকে পরম ভক্তিভরে শ্রদ্ধা করে। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাসে এটি ভগবান শিব এবং দেবী পার্বতীর আবাসস্থল। অন্যদিকে বৌদ্ধ ধর্মে এটি দেবতা চক্রসম্ভরের ধ্যানের জায়গা। জৈন ধর্মে এটি অষ্টাপদ নামে পরিচিত, যেখানে তাদের প্রথম তীর্থাঙ্কর মোক্ষ লাভ করেছিলেন। আর তিব্বতের প্রাচীন বন ধর্মে এটি হলো ঠিক সেই অক্ষবিন্দু যেখানে স্বর্গ আর মর্ত এসে মিলেছে। ভেবে দেখুন, হাজার হাজার বছর ধরে ভক্তরা এই দুর্গম পর্বতের চারপাশে ৫২ কিলোমিটারের এক পবিত্র পরিক্রমা সম্পন্ন করে আসছেন। এই পর্বতের আধ্যাত্মিক আবহটাকে আরও রহস্যময় করে তুলেছে এর খুব কাছের দুটি হ্রদ। মাত্র ২ থেকে ৩ কিলোমিটার দূরত্বের মধ্যে একেবারে বিপরীত বৈশিষ্ট্যের দুটি জলাশয়। একদিকে আছে মানস সরোবর, যার জল সুপেয়, মিষ্টি, যেখানে মাছ আর জলজ উদ্ভিদ আছে। এটিকে দেবতাদের স্নানের স্থান হিসেবে মানা হয়। আর ঠিক উল্টো দিকেই আছে রাক্ষস তাল, অত্যন্ত লবণাক্ত, প্রাণহীন আর রুক্ষ একটা হ্রদ, যেটাকে রাক্ষস বা রাবণের সাথে যুক্ত করা হয়। এখন অনেকের মনে হতে পারে রাক্ষসতালের এই প্রাণহীন রুক্ষতা নিশ্চয়ই কোনো অতি প্রাকৃত ঘটনা, কিন্তু না, বিজ্ঞান এখানে খুব স্পষ্ট উত্তর দিচ্ছে। ভৌগোলিক ভাষায় এটিকে বলা হয় এন্ডোরোহিক লেক, অর্থাৎ এটি এমন একটা আবদ্ধ জলাশয় যেখান থেকে জল বাইরে বের হওয়ার কোনো পথ নেই। জল শুধু বাষ্প হয়ে উড়ে যায়, আর শত শত বছর ধরে জমা হওয়া খনিজ এবং লবণ ঠিক ওখানেই থেকে যায়। আর মজার ব্যাপার হলো, ওই মানস সরোবর থেকেই মূলত খনিজ পদার্থ ধুয়ে এই হ্রদে এসে জমা হয়। ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে যদি দেখেন, এখানকার সত্যিকারের বিস্ময়টা কিন্তু অন্য জায়গায়। এই একটামাত্র পর্বতাঞ্চল এশিয়ার বিশাল ৪টি নদীর উৎপত্তিস্থল: সিন্ধু, শতদ্রু, ব্রহ্মপুত্র এবং কর্ণালী নদী, যা পরে আমাদের গঙ্গার সাথে গিয়ে মেশে। একবার ভাবুন তো, এই নদীগুলো কোটি কোটি মানুষের বেঁচে থাকার মূল ভরসা। এতক্ষণ তো আমরা এর ভৌগোলিক আর আধ্যাত্মিক দিকটা দেখলাম। এবার চলুন আমাদের পরবর্তী রহস্যের দিকে এগিয়ে যাই। মাউন্ট এভারেস্টের চেয়ে প্রায় ২,২০০ মিটার কম উচ্চতার একটা পর্বত, অথচ আধুনিক যুগে আজ পর্যন্ত কোনো মানুষ এর চূড়ায় পা রাখতে পারেনি। কিন্তু কেন? একটু ইতিহাসের পাতা উল্টালে দেখতে পাব, ১৯২৬ সালে ব্রিটিশ অভিযাত্রী হিউ রাটলেজ এখানে আরোহণের চেষ্টা করেছিলেন, কিন্তু ৯০ ডিগ্রি খাড়া ঢাল আর বৈরী আবহাওয়ার কারণে তিনি ব্যর্থ হন। তবে আধুনিক যুগের প্রচেষ্টাগুলো কিন্তু কোনো অদৃশ্য বা জাদুকরী শক্তির কারণে থেমে যায়নি, থেমেছে বিশ্বজুড়ে প্রবল আপত্তির কারণে। ২০০১ সালে স্প্যানিশ ক্লাইম্বার জেসিস মার্টিনেজ নোভাসের অনুমতি পাওয়ার ঘটনাটি এতই তীব্র বিতর্কের জন্ম দেয় যে শেষ পর্যন্ত কর্তৃপক্ষ এখানে আরোহণের ওপর একটা স্থায়ী নিষেধাজ্ঞাই জারি করে দেয়। ১৯৮৫ সালের একটা ঘটনা থেকে এই শ্রদ্ধাবোধের গভীরতাটা খুব চমৎকারভাবে বোঝা যায়। বিশ্বের অন্যতম সেরা পর্বতারোহী রাইনহোল্ড মেসনারকে যখন এই পর্বতে ওঠার প্রস্তাব দেওয়া হয়েছিল,
তখন তাকে একটা দারুণ উপদেশ দেয়া হয়। বলা হয়েছিল পাথরে পরিণত হওয়া দেবতাদের ওপর জুতো পায়ে হাঁটা একদমই উচিত নয়। মেসনার সেটা মেনে নিয়েছিলেন। তিনি খুব ভালোভাবেই বুঝতে পেরেছিলেন যে কোটি কোটি মানুষ যে জায়গাটাকে এতটা পবিত্র মনে করে, সেখানে জুতো পায়ে উঠে যাওয়াটা হবে চূড়ান্ত অসম্মানের একটা কাজ। আর হ্যাঁ, কৈলাস পর্বত কিন্তু এই ক্ষেত্রে একমাত্র উদাহরণ নয়। তিব্বতের খায়াকার্পো কিংবা ভুটানের গাংখার পুয়েনসুমের মতো আরও বেশ কিছু উঁচু পর্বতচূড়াও ঠিক একই কারণে আজও অজেয়। মানুষের গভীর সাংস্কৃতিক আর ধর্মীয় শ্রদ্ধাবোধের প্রতি সম্মান জানিয়ে এই পর্বতগুলোতে আরোহণ করা চিরতরে নিষিদ্ধ করা হয়েছে। আচ্ছা, এবার তাহলে মূল কথায় আসা যাক। ইন্টারনেট জুড়ে ছড়িয়ে থাকা সেই ভাইরাল মিথ আর কল্পকাহিনীগুলোকে এবার একটু বিজ্ঞান, ইতিহাস এবং ভূগোলের কোষ্ঠীপাথরে যাচাই করে দেখি। প্রথমেই ওই নিখুঁত পিরামিড আকৃতির কথাই আসে, যেটাকে অনেকেই দাবি করেন এলিয়েন বা উন্নত কোনো প্রাচীন সভ্যতার তৈরি বলে। কিন্তু বাস্তব সত্যটা হল, আজ থেকে প্রায় ২৫ লাখ বছর আগে, মানে কোয়াটারনারি যুগের বরফ যুগে, বিশাল বিশাল হিমবাহের ক্ষয়ের ফলেই ঠিক এই আকৃতিটা তৈরি হয়েছে। প্রকৃতির বুকে এমন নিখুঁত পিরামিড আকৃতি হয়তো কিছুটা বিরল, কিন্তু এটা শতভাগ প্রাকৃতিক, ঠিক যেমনটা আমরা ইউরোপের ম্যাটারহর্ন পর্বতের ক্ষেত্রেও দেখতে পাই। আর ওই যে টাইম মেশিন আর খুব দ্রুত বয়স বেড়ে যাওয়ার দাবি, চলুন এর মূল কারিগরকে একটু ভালোভাবে চিনে নিই। যিনি এই দাবিগুলো করেছিলেন সেই ডাক্তার মুলদাশেভ ছিলেন পেশায় একজন চোখের সার্জন। তিনি কোনো ভূতত্ত্ববিদ বা পদার্থবিজ্ঞানী ছিলেন না। তার তত্ত্বগুলো আজ পর্যন্ত কোনো প্রতিষ্ঠিত বিজ্ঞান সাময়িকীতে প্রকাশিত হয়নি। শুনলে হাসি পাবে, তিনি বিশ্বাস করতেন মারমেড মানে মৎস্যকন্যা আর ভ্যাম্পায়াররা নাকি সত্যি পৃথিবীতে আছে। এমনকি তিনি ড্র্যাকুলার আসল আন্ডারগ্রাউন্ড দুর্গ খুঁজে পাওয়ারও অদ্ভুত দাবি করেছিলেন। আর ওই যে ৪ জন সাইবেরিয়ান পর্বতারোহীর মারা যাওয়ার মর্মান্তিক গল্পটা, সেটাও ছিল তার সম্পূর্ণ ভিত্তিহীন একটা মনগড়া কাহিনী। ইন্টারনেট দুনিয়ায় আরেকটা জিনিস খুব প্রচার করা হয়। বলা হয় কৈলাস পর্বত গাণিতিকভাবে নাকি এমন একটা নিখুঁত জায়গায় আছে যেখানে শুধু একই সংখ্যার পুনরাবৃত্তি ঘটে। ৬৬৬ কিলোমিটার, ১৩,৩৩২ কিলোমিটার, এসব আর কি। কিন্তু একটু কষ্ট করে বাস্তব ভৌগোলিক দূরত্বগুলো মাপলেই এই গাণিতিক নিখুঁততার বেলুনটা চুপসে যায়। নর্থ পোল, স্টোনহেঞ্জ বা সাউথ পোল থেকে এর আসল দূরত্বগুলো যাচাই করলেই বোঝা যায় ওই ভাইরাল দাবিগুলোর সাথে বাস্তবতার কোনো মিলই নেই। অনেকেই আবার বলেন পর্বতের ওপরে ওঠার চেষ্টা করলেই নাকি এক অজানা ফোর্স ফিল্ড বা অদৃশ্য শক্তি পর্বতারোহীদের বাধা দেয়, তাদের দিকভ্রান্ত করে ফেলে। কিন্তু এর পেছনের আসল বৈজ্ঞানিক কারণটা কিন্তু একেবারেই আলাদা। দেখুন, ৪,০০০ মিটারের ওপরে উঠলে বাতাসে অক্সিজেনের মাত্রা মারাত্মকভাবে কমে যায়। আর এই অক্সিজেনের অভাবেই মস্তিষ্কে চাপ পড়ে, মস্তিষ্ক ফুলে যায়, যার ফলে তীব্র মাথা ব্যথা, বিভ্রান্তি আর হ্যালুসিনেশনের মতো লক্ষণগুলো দেখা দেয়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে খুব সহজভাবে বলা হয় অ্যালটিটিউড সিকনেস। এখানে আসলেই কোনো অতিপ্রাকৃত বা জাদুকরী শক্তির হাত নেই। ও হ্যাঁ, আরেকটা বড় গুঞ্জন আছে। নাসা নাকি এই পর্বতের ভিতরে ৮,০০০ ন্যানো টেসলা মাত্রার এক বিশাল চুম্বকীয় শক্তির সন্ধান পেয়েছে। সত্যি বলতে কি, এটাও ডাহা মিথ্যে কথা। ২০০৩ সালে নাসা টেরা স্পেসক্রাফট যখনই পর্বতের একদম নিখুঁত সব ছবি তুলেছিল, তখন তারা সেখানে শূন্য ম্যাগনেটিক বা এনার্জি অ্যানোমালি পেয়েছিল। মানে হলো, এটি আর ১০টা সাধারণ পর্বতের মতোই সম্পূর্ণ স্বাভাবিক একটা ভূতাত্ত্বিক কাঠামো। তো সবকিছু জানার পর এখন একটা প্রশ্ন জাগতেই পারে, যদি এখানে আসলেই কোনো টাইম মেশিন, ফোর্স ফিল্ড বা এলিয়েনদের তৈরি করা পিরামিড নাই থাকে, তবে কি এই পর্বতটা তার সেই জাদুকরী আবেদন হারিয়ে ফেলল? এর আসল অলৌকিকতা বা ম্যাজিকটা তাহলে ঠিক কোথায়? একটু গভীরভাবে ভেবে দেখলে বুঝবেন, এই পর্বতের সত্যিকারের অলৌকিকতা হল মানুষের আত্মসংযম। যে মানবজাতি আজ চাঁদ জয় করেছে, মহাসাগরের সবচেয়ে অন্ধকার গভীর তলদেশেও পৌঁছে গেছে, সেই মানুষই শুধু গভীর শ্রদ্ধাবোধের জায়গা থেকে এই একটা মাত্র পর্বতকে অস্পর্শিত রাখতে সারা বিশ্বজুড়ে একমত হয়েছে। প্রকৃতিকে সব দিক থেকে জয় করার এই তীব্র প্রতিযোগিতার যুগে হয়তো মানুষের সবচেয়ে বড় অর্জন এটাই, এটা বুঝতে পারা যে ঠিক কখন মানুষের থেমে যেতে হয়, শুধু দাঁড়িয়ে একটু সম্মান জানাতে হয় আর প্রকৃতিকে তার নিজের মতো থাকতে দিতে হয়। আজকের এই আলোচনায় আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।